ইউনূসের পদত্যাগ। শিবা শানু তিনি আরো একটা কথা বলেন যে 1 ঘন্টার ভিতরে কিংবা 1 দিনের ভিতরে সেই একদিন আপনাদের জীবনের শেষ দিন হয়ে যেতে পারে সরকারের চেয়ারের। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা ঘটেনি। এই যে সেই দিনের সচিবালয়ের ভিতরের সিসিটিভি ফুটেজ, এবং এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একটা কুকুর ভিতরে ঢুকছে, এবং সেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন কিভাবে শেখ হাসিনা নির্দোষ হয় এবং কিভাবে তারা ফেঁসে যায়। তাদের মানে মূল ঘটনাগুলো এই সিসিটিভি ফুটেজ কন্টিনিউ করেন। বাংলাদেশের অবস্থা কিছু ক্ষেত্রে সত্যি অশান্তকর। যেভাবে সংবিধান নিয়ে ছেলেখেলা বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশের এই সমন্বয়ক উপদেষ্টারা করছেন, তাতে নিঃসন্দেহে পাগলের থেকে বড় কাণ্ড কারখানা আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু হয় না। শৃঙ্খলা ফেরাতে এবার হার্ড লাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ছাড়াও বিভিন্ন সময় নানা ইস্যুতে জনপ্রশাসনে কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে নীতি নির্ধারকরা। এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ, সাংবিধানিকভাবে আমাদের কোনো জায়গা নেই। কথাটা খুবই সত্যি। অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে, অবৈধ ভাবে আছে, ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে। তাই তারা কি বুদ্ধি বার করলো? কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়ের এজেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশদ্রোহী নেক্সুরুতের হাসিনার প্রেতাত্মা। তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল। আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই। ঘটনা কোন জায়গা থেকে, কিসে থেকে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল? সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ, কেউ বলছিলেন নাশকতা, আর বলছিল যে এটা আওয়ামী ফেসিস্টদেরই কাজ, 100% আমলাদের কাজ, আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাইছে। এই নতুন বছরকে কেন্দ্র করে উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে নিয়ে অনেক কথাই বের হচ্ছে। অন্যদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের মূল সিসিটিভি ফুটেজ সেইটাও ভাইরাল হয়েছে এবং প্রকাশ হয়েছে। স্পষ্টভাবে দেখা যায় যে সচিবালয়ে কি হয়েছিল সেই দিনের সেই রাতে, কিভাবে অগ্নিকাণ্ডটি লেগেছিল। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। অন্যদিকে আমরা এইটা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য নাকি বিশাল সুখবর হতে যাচ্ছে। তারা নাকি দেশে আসবে এবং এই নতুন বছরের মধ্যে তারা ক্ষমতায় বসবে। সবকিছু আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এই যে দেখুন, তাদেরকে ওয়েলকাম। একটা কমেন্টে আমার নজর পড়ছে, বলা হচ্ছে যে তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল। আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই। ঘটনা কোন জায়গা থেকে, কিসে থেকে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল? কোনো মামলা না, তবে মোটামুটি 99% লোকের মনেই, মানে আওয়ামী লীগ যারা করেন না আর কি, আওয়ামী লীগ যারা করেন তাদের হিসাবটা আলাদা, বাট আওয়ামী লীগ করেন না এমন মানুষগুলোর মধ্যে 99% মানুষ ধরেই নিছিল যে এটার পেছনে আওয়ামী লীগেরই হাত। ইভেন আমলা লীগ বা আরও ভেতরে থাকা কোনো লীগের লোকেরা এই কাজটা করেছে। খেয়াল আছে নিশ্চয়ই। আমাদের সচিবালয়ে ইতিহাসের একটা ডিফারেন্ট ঘটনা ঘটছে যে 2 ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের 2 জনের অফিসগুলোতে একটা রহস্যময়ভাবে আগুন লেগেছিল। তো এই ঘটনা নিয়ে বেশ কয়েকটা দিন আপনার চাঞ্চল্যকর অবস্থানে গেছে। তো আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ, কেউ বলছিলেন নাশকতা, আর বলছিল যে এটা আওয়ামী ফেসিস্টদেরই কাজ, 100% আমলাদের কাজ, আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাইছে। এখানে যখন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে নাড়া পড়ছে দুদকে, তখন এখানে ঘটনাগুলো কেউ ঘটানোর চেষ্টা করছে, আওয়ামী লীগের 100% জড়িত, এমন বক্তব্যটা ছিল। তো এই যে অভিযোগ বা এই যে ধরেন তীর ছুড়ে গেছিল আওয়ামী লীগের দিকে, সেখান থেকে আজকে তারা বেকসুর খালাসি পেয়েছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ বের হয়েছে সেটা তো আমরা দেখছি, সেখান থেকে এটা ক্লিয়ার। এর বাইরে তদন্ত কমিটি যারা ছিলেন তারাও রিপোর্ট দিয়েছেন যে এই ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে কুকুরের বিষয়টা এখানে ক্লিয়ার। আমরা দেখলাম যে কুকুরটা এসে এখানে সামনে চেয়ারের মধ্যে বসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সচিবালয় কতটা সুরক্ষিত বা নিরাপদ? কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীরা এরকম কুকুর দিয়েও কিন্তু অপারেশন চালায়। যেমন ধরেন কুকুরের গায়ে একটা জ্যাকেট বাইদা সেখানে ঢুকাই দিল, তারপর নিচ থেকে রিমোট দিয়ে পুরো ভবন উড়াই দিল। এরকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটে যারা বড় বড় নাশকতা করেন। তো আমাদের সচিবালয়ের 7-8 তলার মধ্যে একটা কুকুর উঠে যাচ্ছে, এটা একটু অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে। যে আমাদের নিরাপত্তা প্রহরীরা কোথায় ছিল? ওই দিন ছুটি থাকলেও নিশ্চয়ই এই মন্ত্রণালয়ের তো একটা নিরাপত্তা সিস্টেম আছে। আচ্ছা,
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তদন্ত জানিয়েছে, তদন্ত রিপোর্ট দিয়েছে আমাদের কমিটির যারা আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকেই সচিবালয়ে আগুন লাগছে। আগুনটা লাগার আসলে সময় পায় নাই, একদম কি একটা টাইমে লাগাইয়া পুরো হুলস্থুল ঘটাই দিছে। তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি বলছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা দিয়েছি। প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে 1 ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তো সোর্স একটাই, তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে, ফলে 6 তলা শেষ না করে 7 তলার আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে 2 জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টার কানেক্টেড বলে এমন মনে হয়েছে। আমরা যেটা দেখছি যে 2 দিকে আলাদা আলাদা তাদের অফিসগুলোতে আগুন লাগছে, কিন্তু কমিটি বলছে যে আগুন লাগার সোর্স একটাই ছিল। তো বাইরে থেকে 2 জায়গায় আগুন মনে হলেও ওইটা আসলে আভ্যন্তরীণ কানেকশন ছিল। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল বলছেন, ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, কোনো ধরনের বিস্ফোরকের আলামত সচিবালয়ে পাইনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত, সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল। তো যাই হোক, দিন শেষে নানান উৎকণ্ঠা, উদ্বেগ, আর এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই দিন শেষে আওয়ামী লীগের উপরে চলে যায়, যুবলীগ ছাত্রলীগের উপরে চলে যায়। এটা আওয়ামী লীগ আগে করতো, ধরেন ঘটনা তদন্ত পরে মন্ত্রীরা ডাইরেক্ট বলে দিত বাসে আগুন লাগছে, এটা বিএনপি জামাতের কাজ। তা আমাদের এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে, কারণ এই নোংরা পলিটিক্স মানুষ আর পছন্দ করে না। তবে আওয়ামী লীগ একটা মহা ফাড়া থাইকা বাইসা গেছে এই মুহূর্তে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি দাওয়া চলতেছে এর মাঝখানে এটা বড় একটা ঝামেলা হইতো। তো তদন্ত কমিটির রিপোর্টের পর আওয়ামী লীগের উপর যে অভিযোগটা ছিল সেখান থেকে তারা বেকসুর খালাস পেল। বাংলাদেশের অবস্থা কিছু ক্ষেত্রে সত্যি অশান্তকর, যা হয়তো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া একটু কঠিন এবং কষ্টকর অবশ্যই, কিন্তু আমার বিশ্বাস এই নতুন বছরে সমস্ত অন্ধকার কাটিয়ে আপনাদের প্রত্যেকের জীবনে আলো এসে পড়বে। যাই হোক, এবার প্রতিবেদনে ফেরা যাক। এই প্রতিবেদনের শুরুতে কি শিরোনাম দেব তা নিয়ে আমাকে মিনিট 5 ভাবতে হয়েছে। কখনো ভেবেছিলাম সংবিধান নিয়ে ছেলে খেলাটা দিই, কখনো আবার ভেবেছিলাম এ তো পুরো পাগলের কাণ্ড কারখানা, এরকম ভাবে একটি শিরোনাম দিই। তবে আমার শেষ অবধি মনে হয়েছে যেভাবে সংবিধান নিয়ে ছেলে খেলা বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশের এই সমন্বয়ক উপদেষ্টারা করছেন, তাতে নিঃসন্দেহে পাগলের থেকে বড় কাণ্ড কারখানা আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু হয় না। সংবিধান একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কেন বললাম মাধ্যম? কারণ একটা সংবিধানই একটা দেশের ভবিষ্যতের নীতি নির্ধারণ করে। তাই এই সংবিধানের গুরুত্ব শুধুমাত্র বর্তমান সময়ে আছে এরকম নয়, বাংলাদেশের সংবিধানের গুরুত্ব কিন্তু ইতিহাসেও আছে এবং বাংলাদেশের সংবিধানের গুরুত্ব কিন্তু ভবিষ্যতেও থাকবে। আমি কেন হঠাৎ করে বাংলাদেশের সংবিধান নিয়ে এতগুলো কথা বলতে শুরু করছি? কারণ মনে রাখতে হবে, এই বাংলাদেশের সংবিধান কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং এই বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসও কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক এবং একে অপরের সঙ্গে সমান্তরাল সরলরেখায় চলে। অর্থাৎ আজ যে বাংলাদেশের গ্লোরিফিকেশন, আজ যে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং সম্মান, এর পিছনে ভারতবর্ষ কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। কারণ সে সময় মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, সেই 1971 সালে বহু ভারতীয় সেনাবাহিনীর সদস্য কিন্তু প্রাণ দিয়েছিলেন হানাদার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। অর্থাৎ এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশিরা অর্জন করেছেন সেটা নয়, ভারত বাংলাদেশ একত্রে লড়ে বাংলাদেশিদের নতুন ভাবে এই আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতেও কিন্তু সাহায্য করেছে। কিন্তু আজ বাংলাদেশের এই সংবিধানকে কেউ কেউ প্রেস কনফারেন্স করে বললেন কবরে স্থান দেওয়া হবে, কেটে ফেলা হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং এই সংবিধান নাকি মুজিববাদী সংগীত। প্রথম কথা, একটা দেশের রাষ্ট্রনায়ক কারা হন? যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন, যারা দেশকে নতুন আকার দিতে সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক স্তরে একটা দেশকে এস্টাবলিশ করেছেন। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা অনেকেই জানেন। এখন যদি কেউ আফ্রিকাকে ম্যান্ডেলাবাদী একটা দেশ বলে, তাহলে যতটা অবাক লাগবে শুনতে, আজ বাংলাদেশের এই সংবিধানকে মুজিববাদী সংবিধান বলতে হয়তো তার থেকে অনেক বেশি অবাক হতে হচ্ছে। হঠাৎ করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কেন টার্গেট করা হলো, সেটাই তো একটা বড় বিষয়।
বঙ্গবন্ধু এখন বর্তমানে নেই, কিন্তু তার যে ভাবধারা, তার যে লড়াই, তার যে ঐতিহ্য, তার যে দেশের প্রতি নিয়োজিত একটা প্রাণ, সেটা কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধুর অপরাধটা কি ছিল? বঙ্গবন্ধু কি পাকিস্তানের সঙ্গে লড়াই করেছিলেন, এটাই তার অপরাধ ছিল? এই প্রশ্ন কিন্তু এই সংবিধান বাতিলের এই প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সমার্থকভাবে উঠে যেতে শুরু করে। হায় রে বাংলাদেশ, যে দেশকে স্বাধীন করলো রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সেই স্বাধীনতাকেও আজকে অগ্রাহ্য করে আপনারা সংবিধান পরিবর্তনের খেলায় নামলেন। এটা কার্যত একটা পাগলামি, এটা কার্যত একটা উন্মত্ততা, এটা কার্যত একটা অহংবোধ এবং স্বৈরাচারিতা ছাড়া আমার কাছে মনে হয় আর কোনোভাবে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। কালকে একটি প্রেস কনফারেন্স করা হলো, সেখানে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, মানে সোকল্ড ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলন সম্পর্কে একটি পুস্তক প্রকাশ করা হবে বলল, এবং এই মুজিববাদী সংগঠন নাকি বদলে ফেলা হবে, এই রকম প্রতিশ্রুতি দেওয়া হলো। প্রথম কথা, এই ছাত্র আন্দোলন কোনো আন্তর্জাতিক ইস্যু নয়, এটা একটা ইন্টারনাল পলিটিক্স। ইন্টারনাল পলিটিক্সে যখন বাইরের বিভিন্ন শক্তি এসে একত্রে মিলিত হয়, এর ফলে কিন্তু এটা ষড়যন্ত্র হয়ে যায়। ফলে এটা আপনারা কোনোভাবেই অন্তর্দলীয় রাজনীতি ভাববেন না, এটা বৃহৎ একটা ষড়যন্ত্র যা বাংলাদেশের সরকারকে বদলে দিয়েছে। এবার এই জুলাই বিপ্লবের মতো অসংখ্য বিপ্লব, অসংখ্য সরকার বিরোধী আন্দোলন বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে কিন্তু বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবকে কার্যত আখ্যায়িত করা হচ্ছে বাংলাদেশের নতুন স্বাধীনতা যুদ্ধের নামে। কিসের স্বাধীনতা? স্বাধীনতা তো হয় যদি অন্য কোনো দেশ আপনাকে দখল করে রাখে, সেই দেশকে যখন আপনি উৎখাত বা উচ্ছেদ করছেন, স্বাধীনতা মানে তো সেটাই। যেমন ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছিল, যেমন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছিল, ঠিক সেরকম ভাবে এই ছাত্র আন্দোলন নেতারা কার বিরুদ্ধে লড়াই করলেন যার ফলে বাংলাদেশ সরকারকে হঠাৎ করে স্বাধীন ঘোষণা করতে হলো, সেটাই তো একটা বড় প্রশ্ন। অর্থাৎ টেকনিক্যালি ভাবুন বা প্র্যাকটিক্যালি ভাবুন, কোনো ক্ষেত্রেই এই লড়াই স্বাধীনতার লড়াই বাংলাদেশের হতে পারে না। কিসের নতুন স্বাধীনতা? আপনারা যখন এইটাকে স্বাধীনতা বলছেন, আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1971-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে সে সময় যে সকল মানুষ নিজের আত্মবলিদান দিয়েছেন তাকে ছোট করছেন, তার সম্মানে আঘাত করছেন। আপনারা মুক্তিযুদ্ধকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতে পারেন মুক্তিযুদ্ধ কোনো মানুষকে, কিন্তু আলটিমেটলি এই লড়াইকে অস্বীকার আপনারা কি করতে পারবেন? এই লড়াইকে আপনাদের পাঠ্য বই থেকে মুছে ফেলতে পারেন, আপনারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে পারেন, আপনারা শেখ হাসিনাকে গালাগালি দিতে পারেন, কিন্তু আজ যে ইতিহাসে বাংলাদেশ যেটা করে দেখিয়ে দিয়েছে, আপনারা তো সেই অবদান অস্বীকার করতে পারবেন না। ফলে কোথাও গিয়ে এই সংবিধানকে বদলে ফেলার এই আন্দোলন, ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন, এই স্বাধীনতার যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের এক জগা খুচুরি মার্কা একটা স্টেটমেন্ট কালকে এই সকল ছাত্র সমন্বয়করা দিলেন, যারা নিজেরাই জানেন না তারা বাংলাদেশকে নিয়ে ঠিক কোথায় পৌঁছাতে চান, কি করতে চান এবং কেন করতে চান। কালকে খুব সুন্দরভাবে একটি প্রতিবেদন বাংলাদেশের একাধিক নিউজ পেপার প্রকাশ করেছে। তারা বলেছেন এই 1972 সালের মুজিবাদী সংগঠন, এই মুজিববাদী যে সংগঠন আছে সেইটাকে কবর দিয়ে নতুন সংবিধান রচনা করা হবে। অর্থাৎ 1972 মুজিবিস্ট কনস্টিটিউশন উইল বি বারিড, জ্বালিয়ে দেওয়া হবে, কবরে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এবং আজকে এই পুরো বিষয়টা নিয়ে একটি প্রস্তাবনা প্রকাশ করা হবে, যেখানে নাকি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামরাও থাকবেন। অর্থাৎ সরাসরিভাবে এই ধরনের কর্মসূচিকে সরকার ওপেনলি এসে কিন্তু সমর্থন করলেন। যতই আপনারা বলুন এই সমন্বয়কদের অ্যাক্টিভিটিসকে সরকার সমর্থন করে না, যতই আপনারা একাধিক সমন্বয়কের কাজকর্ম নিয়ে নিন্দা করুন, কিন্তু এই সংবিধান পরিবর্তনের একটা কর্মসূচিকে সরকার কার্যত মুখ বন্ধ করে সহ্য করছেন, সেটাই তো বড় সমর্থন। এর থেকে বড় সমর্থন হয়তো বাংলাদেশের ইতিহাসের এর আগে কেউ দেখেনি। আর যদি সমর্থন না করেন, তাহলে দেশের সংবিধান পরিবর্তন করার জন্য যারা আন্দোলন করছেন তারা দেশ বিরোধী কাজ করছেন। চিন্ময় প্রভু দেশ বিরোধী কাজ করেননি, চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহী কোনো মামলা খাওয়ার মতো কোনো কিছু করেননি, কিন্তু যারা সংবিধানকে মানেন না বলে সংবিধানকে পরিবর্তন করতে চাইছেন এবং বাংলাদেশের সংবিধান নতুন করে রচনা করতে চাইছেন, তাদের থেকে বড় দেশ বিরোধী বাংলাদেশে এই মুহূর্তে আছে বলে আমার জানা নেই। আর সরকার কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে সমন্বয়করা কি করছেন আমরা জানি না, সারা ভারত জেনে গেল, আন্তর্জাতিক স্তর জেনে গেল, এবং আপনারা সমর্থন করুন বা না করুন, এই যে সংবিধান পরিবর্তনের খেলা মোহাম্মদ ইউনূস সরকার চালাচ্ছেন,
এর ফল যে অত্যন্ত খারাপ জায়গায় যেতে চলেছে, বিশ্বাস করুন এর জন্য পুঁথিগত জ্ঞানের দরকার হয় না। ন্যূনতম দূরদর্শিতা থাকলেই আপনারা বুঝতে পারবেন এই বাংলাদেশ কার্যত পাকিস্তানি মৌলবাদী ধাতে সমর্থন করেছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য। গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল বা গেল 5 মাস যাবত এই সরকারের বিভিন্ন পারফরমেন্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত। আর যার কারণেই 31শে ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা যেটাই হোক সেটার ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে। এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে। এখন সরকার খুবই মানে কি বলা হয় যে ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ডকার চিপা, কিছুটা ওই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে 2025 সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে, বিশেষ করে বিএনপির জন্য। এবং কি এর পাশাপাশি যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা 20%। এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। আর কালকে এই 31শে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যেই আন্দোলনের বার্তা, কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে, তো ডক্টর ইউনূস আসলে কি করবেন? তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না? আর তিনি নির্বাচনের জন্য যেই সময়টা ঘোষণা করলেন সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন? ছাত্ররা যে দাবি করে বসেছে এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী 2-4 বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। ছাত্ররা যেটা চাইছে আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না, স্ট্রেইট কাট বক্তব্য আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। গতকালকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয়। জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। এই বক্তব্যগুলো যতটা দেওয়া সোজা, কিন্তু সরকারকে আসলে এই কাজগুলো করা খুবই কঠিন, কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার? পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই, পুলিশের প্রতি তাদের মারকাট মনোভাব একটা অবস্থান, পুলিশ নিজেরাও অনেকটা ডরে ভয়ে আছে। তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে? বাট ছাত্ররা ডিমান্ড করছে। মুখপাত্র বলছেন যে জুলাই মরে যায় নাই, আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি। আমরা কোনোভাবেই 90-এর মতন 71-এর মতন 24কে ব্যর্থ হতে দেব না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালায়, আজকে তার 5 মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল? গত 5 মাসে সরকার কি প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ গ্রহণ করেছি। বলছে যে তাদেরকে সেফটি দিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করেছিল, এটা আমাদের ঐতিহাসিক দায়। আর ছাত্রদের স্ট্রেইট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনার, এখন দেখেন বিচার একটা লম্বা চূড়া প্রক্রিয়া। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, স্ট্রেইট কাট ক্লিয়ার সেন্টেন্স ভারতের গণমাধ্যম থেকে এটা চলে আসছে। আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন সারির নেতা তাদেরকেও ভারত ফেরত দেবে না, 100% ধরে রাখেন। বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না, কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নেই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা, যেটা ছাত্ররাও বলছে। অপরদিকে নির্বাচন নিয়ে ছাত্ররা যেই জায়গাটাতে আছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না, তো শেখ হাসিনাকে ফিরত আনতে তো একযোগ লাগবে। তাহলে একযোগ কি বাংলাদেশের নির্বাচন হবে না? দেশ কি নির্বাচনমুখী হবে না?
কিছু আবদারের মধ্যে পজিটিভিটি আছে, কিছু আবদারের মধ্যে তাদের ক্ষমতাটা, যেটা সরকারের বি টিম হিসেবে যারা কাজ করছেন তাদেরও লম্বা চূড়া মেয়াদী একটা নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করারও কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে। বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা সরকারকে সহযোগিতা করছে। কিসের জন্য? দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য। কারণ নির্বাচন দিলে তো এই সরকারের অস্তিত্ব শেষ, তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে। এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায়, একটা সরকারের টিম বি হিসাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন নানান ধরনের দাবি দাওয়া নিয়ে আসবে, যৌক্তিক অযৌক্তিক, আর এগুলোকে সরকার বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকেই সাপোর্ট করে যাচ্ছে সরকার। এটা বিএনপির বক্তব্য। কেন? যে এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের যে ঘোষণাপত্র, এটা নিয়ে সরকার বললো যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। 24 ঘন্টার ব্যবধানে আবার বলছে যে আমরাই ঘোষণা করব। এখন এই ঘোষণাপত্র থেকে যা যা ঘোষণা গতকালকে আসছে, এই সবগুলাকে যদি ডক্টর ইউনূস বাস্তবায়ন করতে যায় তাহলে বিএনপিকে মোকাবেলা করতে হবে। জামাত ইসলামও কিন্তু নির্বাচনের দিকে গুটি গুটি পায়ে এগুচ্ছে, তবে তাদের অবস্থানটা শতভাগে স্পষ্ট না তারা কবে নির্বাচন চায়। তবে বিএনপি খুব আর্লি, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা নির্বাচনটা চাচ্ছে। তো নির্বাচন নিয়ে বিএনপি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছে, মাঠে নামার ঘোষণা দিচ্ছে, সরকারকে নানানভাবে, এই নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনকে নানানভাবে তারা কিন্তু মেসেজ দিচ্ছে আপাতত ভদ্র ভাষায়। তারপর আপনি যদি দেখেন জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের কিন্তু টকশোতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। বিএনপির হাই অথরিটিসদের মধ্যে তোমরা কারা আমরা কারা বাবা সোনা মনিটনি ডাইকেও কিন্তু ছাত্রদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। ছাত্ররা আবার বলতেছে যে দেখেন, একটা ট্রাক সরাইতে পারেন নাই আপনারা, আর আপনারা এই আওয়ামী লীগ সরকারকে সরাইতেন, আমরা সরাইছি, সুতরাং আমাদের এখানে প্রায়োরিটিটা বেশি। এখন এই খেলায় মাঝখানে যার হাতে দায়িত্ব, এখন দুইটা টিম, বিএনপি একটা টিম, জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার একটা টিম। এই দুইটা টিমের মাঝখানে দায়িত্বশীলতার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার, যিনি ছাত্রদের কাছ থেকে বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তো সেই ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করছে। এরপর আসেন সংবিধান নিয়ে। কোনোভাবেই বিএনপি বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই সংবিধানে হাত দিতে দিবে না। কালকেও কিন্তু আপনি তাদের কথাবার্তা যদি বোঝেন, বা তাদের স্পষ্ট বক্তব্য ছিল 72-এর সংবিধানকে উপড়ে ফেলতে হবে। বিএনপির কোনো নেতা এই সংবিধান পরিবর্তনের পক্ষে না। ইভেন আপনার ভিপি নূর থেকে শুরু করে আরো যে দলগুলো আছে তারাও পক্ষে না। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, এটার পক্ষেও না। বিচারের পক্ষে, সংশোধনের পক্ষে, সংযোজনের পক্ষে। আসলে যেভাবে পরিস্থিতি বিগড়াচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার খুব অল্প সময়ের মধ্যে, আওয়ামী লীগ তো নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের বাটে বসছিলেন, আস্তে আস্তে যত দিন ঘনাবে তিনি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাটে পড়বেন। এবং এখানে নানান ধরনের বক্তব্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোন পথে হাঁটবেন। ছাত্ররা যেটা আওয়াজ দিচ্ছে ওইটার পথে হাঁটবেন, নাকি নির্বাচনের দিকে হাঁটবেন? যদি নির্বাচনের দিকে হাঁটেন ছাত্ররা খেপবে, আর যদি নির্বাচনের দিকে না হাঁটেন বিএনপি খেপবে, আর আওয়ামী লীগ তো অলরেডি আছেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা ঘটেনি। বিদ্যুতের কানেকশন লুজ ছিল, সে কারণেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সচিবালয়ে অগ্নিকাণ্ড কেন ঘটল সেটা নিরূপণে, সেই তদন্ত কমিটির রিপোর্ট বলছে এ তথ্য, এবং সেই সাথে সিসিটিভি ক্যামেরা ফুটেজও প্রকাশ করা হয়েছে। এবং সেই ফুটেজেও কোনো ধরনের নাশকতা বা তৃতীয় পক্ষ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তেমন কোনো প্রমাণ মেলেনি। যদিও আমার চোখে যেটি পড়েছে, আমি এখন টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেছি সচিবালয়ের। সেই ফুটেজের মধ্যে আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজে যেরকম ভাবে ডেট দেখি, টাইম দেখি, ওই ভিডিওর মধ্যে আসলে কোনো ডেট বা মানে সময় আমি উল্লেখ পাইনি। এবং সেটা শুধু আমি নই, ওই ভিডিওর নিচে যারা কমেন্ট করলেন ওই পোস্টের নিচে, তারা সবাই এই প্রশ্নটুকুই করছেন যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কেন আমরা ডেট এবং তারিখ দেখতে পাচ্ছি না, যদিও সেখানে আমরা আগুন লেগেছে বা ধোঁয়া এগুলোর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এখন তার মানে এটি শুধুমাত্র একটি অগ্নিকাণ্ড, এখানে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তাহলে আমরা অগ্নিকাণ্ড একটা 50-এ শুরু হলো, বড়দিন 25 ডিসেম্বরে।
সারা দিনের পরে মধ্যরাতের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তার কয়েক ঘন্টার মধ্যেই আমরা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ইঙ্গিত করে বলেছেন আওয়ামী লীগের দিকে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে তাদের বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে, নথি পাওয়া গেছে। সেই নথিগুলো বিনষ্ট করার জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। তার মানে সরকারের পক্ষ থেকে তো জোরালোভাবে দাবি করা হয়েছিল যে এটি আসলে একটি নাশকতা নয়, এটি নাশকতা কোনো সাধারণ কোনো অগ্নি দুর্ঘটনা নয়, সেটি বলা হয়েছিল। তাহলে তদন্ত কমিটি কেন পায়নি সেই নাশকতার ঘটনা? দৈনিক প্রথম আলো যে খবরটি প্রকাশ করেছে তারা সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। খবরটি বলছে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। দুর্বল বিদ্যুৎ সংযোগের কারণে আগুন লেগেছে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল, সেনাবাহিনীর দল ছিল এবং পুলিশের সিআইডি থেকেও কাজ করা হয়েছে। সবাই মিলে একত্রে একমত হয়েছে যে একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে। এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান, এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পায়নি। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সে ব্যাপারে তিনি বলেছেন তা চূড়ান্ত প্রতিবেদন উল্লেখ করা হবে। এ সময় নথি পুড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন এই প্রশ্নের জবাবে আমি সশরীরে দুবার বিল্ডিং এ উঠেছি, প্রতিটি রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি। আমরা সবাই গিয়েছি, কয়েকটি রুম পড়েছে কিন্তু সেখানে নথি পড়েনি। এটি আমার বক্তব্য নয়। নাসিমুল গনি তিনি সচিব, এই তদন্ত কমিটির তিনি প্রধান, তিনি বলেছেন তারপরেও আমরা বলছি ওনারা কাল পরশু থেকে নিজেরা মন্ত্রণালয় অডিট করা শুরু করতে পারেন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এবং সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণও পাওয়া যায়নি, এমনটাও তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আরো অনেক বিস্তারিত খবর রয়েছে, সেটি পড়লে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও আমি করতে চাই না। আমার এই যে ব্যাপারগুলো বা ভিডিও নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে তিনি বলেছেন যে আমরা দুটো ভাইটাল ভিডিও দেখেছি, যেখান থেকে ক্লু পেয়েছি কিভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যে জায়গা থেকে লুজ কানেকশন হয়েছে আমরা ধরছি সেই ভিডিও আমরা পেয়েছি। ভিডিওটা আমরা রিলিজ করতে পারবো। একটি কুকুর মারা গেছে, সেই কুকুর কিভাবে মারা গেল সেই ভিডিও পেয়েছি, সেটিও রিলিজ করব। এবং সেই ভিডিও এরই মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এরই মধ্যে প্রচার করা হয়েছে। এবং তদন্ত কমিটি বলছে আসলে বিদ্যুতের দুর্বল কানেকশনের কারণেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়ে। এখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারেই, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো জায়গায়, যে কোনো কিছুতেই দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কথা হলো নতুন বাংলাদেশে আমরা কেন পুরনো বাংলাদেশের চিত্র দেখতে পাই? নতুন বাংলাদেশে আমরা কেন পারস্পরিক অহেতুক দোষারোপ দেখতে পাই? কারণ সচিবালয়ে যখন আগুনের ঘটনা ঘটল, শুধুমাত্র যে সরকারের উপদেষ্টা বলেছেন যে এই আগুনের ঘটনায় আওয়ামী লীগ জড়িত তা নয়। আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে, যেহেতু আমি পেশাগতভাবে সাংবাদিক, আমার অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন, অনেককেই দেখেছি এই আগুনের ঘটনায় সাবেক আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে তারা দোষারোপ করে আগুনের ঘটনার সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন। অনেকেই আমাকে বলেছেন যে শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। সেই মানুষগুলো এখন কি পুনরায় দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিবেন যে আমি বা আমরা সেই আগুনের ঘটনায় শুধু শুধু আওয়ামী লীগকে দোষারোপ করেছি? সাংবাদিকদের কথা বাদ দিলাম, সরকার যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তো তরুণ, নতুন প্রজন্ম, আমাদের চেয়ে তিনি বয়সে অনেক অনেক ছোট, তারা অনেক আধুনিক সময়ে জন্মগ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই পুরনো বাংলাদেশ আর চান না।
নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আমাদেরকেও দেখাচ্ছেন, তিনি কেন আগুনের ঘটনা ঘটে যাওয়ার পরপরই আওয়ামী লীগকে দায়ী করলেন? কোনো ধরনের ক্লু ছাড়া, প্রমাণ ছাড়া কেন দায়ী করলেন? তিনি তো দায়িত্বপ্রাপ্ত একজন। আমরা কিন্তু দায়িত্বপ্রাপ্ত নই, আমাদের কথা খুব বেশি একটা প্রভাব ফেলবে না। কিন্তু সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মানুষকে, তিনি নিজে তো সরকার, তাই না? তিনি তো সরকারের অংশ। সেই মানুষটি কি করে প্রমাণ পাওয়ার আগে, তদন্ত হওয়ার আগেই আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে দায়ী করে দিলেন? এবং তদন্ত কমিটির আরেকটা কথা বলছে, যেটা খুব ভাইটাল, বলেছেন যে নথি পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনেছি আমরা, যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল দুর্নীতির নথি সব পুড়ে সাফ হয়ে গেছে। এবং শেখ হাসিনা, তিনি যেহেতু সরকারকে চ্যালেঞ্জ দিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণের জন্য, এবং শেখ হাসিনা দুর্নীতি যেন অভিযোগ প্রমাণ করা না যায় সে কারণে সকল নথি পুড়িয়ে দিয়েছেন। তো তদন্ত কমিটি বলছে নথি পড়ে যায়নি। তাহলে নিশ্চয়ই শেখ হাসিনার বিরুদ্ধে যেই দুর্নীতির লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, সেই গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে উপদেষ্টা সমন্বয়কদের নিয়ে। অন্যদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে সিসিটিভি ফুটেজটা সেইটাও আপনাদেরকে দেখিয়েছি। অনেকে এখন বলতেছে যে সচিবালয়ের মধ্যে অগ্নিকাণ্ডটি একটা দুর্ঘটনায় হয়েছে, আবার এইটা প্রমাণিত হয়েছে এই সিসিটিভি ফুটেজটা দেখে। সবাই কিন্তু এইসবই বলতেছে দর্শক শ্রোতা। অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে, মানে